নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। দ্বিতীয় দফায় রাজ্যের 3 লোকসভা আসনে আজকে ভোট গ্রহণ পর্ব সমাধা হয়েছে। দু এক জায়গায় একটু উত্তেজনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট কেটেছে, কিন্তু আজ দুপুর গড়াতেই গোটা মনোযোগ এবং দৃষ্টি কেড়ে নিল সন্দেশখালিতে হঠাৎই সাজো সাজো রব। সন্দেশখালির চেহারা দেখে আমাদের চমকে উঠতে হলো, কারণ 5 গাড়ি বোঝাই এনএসজি কমান্ডো অত্যাধুনিক সমস্ত অস্ত্র এবং সরঞ্জাম নিয়ে তারা পৌঁছে গেলেন সন্দেশখালিতে। যে রহস্যজনক বাড়িটি আজ সকাল থেকে নজরে ছিল, যার মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল, বিদেশি আগ্নেয়াস্ত্র যেখান থেকে উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল সিবিআই সূত্রে, সেই বাড়ির উদ্দেশ্যে এরপর বেরোলো রোবট গাড়ি, অত্যাধুনিক রোবট গাড়ি। বিস্ফোরক বোঝাই থলি বাইরে নিয়ে এসেছে ওই রোবট গাড়ি। যে কোনো সময় সেই বিস্ফোরক সেগুলো নিষ্ক্রিয় করা হবে, ইতিমধ্যেই সেই কাজ চলছে। সবার নজর সন্দেশখালির দিকে। আমাদের দুই প্রতিনিধিও সেখান থেকে রয়েছেন, আমরা সরাসরি সেখানে যাব। তবে তার আগে চোখ রাখবো প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আলোচনার জন্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন, সিপিআইএম এর পক্ষ থেকে প্রদীপ দাশগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছেন, অবসরপ্রাপ্ত ডিজি অধীর শর্মা, এবং কিছুক্ষণের মধ্যে বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দেবেন অবসরপ্রাপ্ত ঘটনার গুরুত্ব বিচার করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনএসজির যারা কমান্ডোজরা তারা এসে পৌঁছেছে যাবতীয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে। তারা যে সমস্ত এই ধরনের কোনো রকম টেরার অ্যাটাক বা এই ধরনের কোনো জায়গা থেকে বিপুল পরিমাণে বম জাতীয় কিছু পাওয়া গেলে সাধারণত খুব বড় ঘটনা ঘটলে আমরা দেখি যে এনএসজির টিম সাধারণত আসে, এবং আজকে এই প্রথমবার সন্দেশখালিতে এনএসজির টিম তারা পৌঁছেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তারা খবর পায় সন্দেশখালীর একের আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় একটি বাড়িতে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। সেই খবর পেয়ে বাড়িতে তল্লাশি শুরু করেন তারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে থাকতেন আবু তাহের নামে একজন। আবু তাহের আগরহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য হাফিজুল খাঁয়ের আত্মীয়। বাড়িটা কবে হয়েছে? এইটা কবে থেকে হয়েছে এই বাড়িটা তো হয়েছে অনেক দিন ধরে হয়েছে। কত বছর হবে এই বাড়িটা হয়েছে? 7-8 বছর হয়েছে। 7-8 বছর হয়েছে। কারা থাকতো এই বাড়িতে? ও আমার একটা ওই মেয়েটা থাকে, আর দুটো ছেলে থাকে, দুটো ছেলে মাদ্রাসায় থাকে, আর স্বামীটা এখানে খেটে খুটে খায়। আবু তালেব মোল্লা ইনি কে? ইনি ওই মেয়েটার স্বামী। লোকটা ভালো জানি, তবে আমি আর বলতে পারবো না দাদা। খুব ভালো মানুষ আবু তালেব। ঠিক আছে, কোনো ঝামেলা না, কোনো
এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড শেল্টার বাই দি মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। কমান্ডোদের পাশাপাশি নামানো হয় এনএসজির ডগ স্কোয়াডও। নতুন পর্ব শুরু হয় সন্দেশখালীতে। অস্ত্র উদ্ধারের ঘটনা রিপোর্ট চেয়েছে কমিশন। সন্দেশখালীতে এনএসজি তৎপরতার মধ্যেই সুপ্রিম কোর্টের রাজ্য। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্যামেরায় নবীন ও গৌতমের সঙ্গে বিমল, পিয়ালি ও রণয়, জি24 ঘন্টা। সন্দেশখালীর ওই রহস্যজনক বাড়ি, আবু তালেব খানের বাড়ি, সেখানে কি অস্ত্র ভান্ডার রয়েছে, এই মুহূর্তে যে বিস্ফোরক নিষ্ক্রিয় করার তোড়জোড় চলছে, সেই বিস্ফোরকেরই বা চরিত্র কি ধরনের, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি, রণয় তিওয়ারি এবং পিয়ালি মিত্র। আমি পিয়ালির কাছে সরাসরি চলে যাব শুরুতেই। পিয়ালি, একেবারে বিস্ফোরক আমরা যেটা দেখলাম যে ডিআরডিও তৈরি এনএসজি যে ধরনের রোবট ব্যবহার করে, সেই রোবটকে ব্যবহার করে সেই বাড়ির ভেতর থেকে বিস্ফোরককে বের করে নিয়ে আসা হয়, এবং সেই বিস্ফোরক বের করে আনার পরই কিন্তু আমরা যেটা দেখতে পাই যে নিরাপদ দূরত্বে এখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে মাঠের একটি নিরাপদ দূরত্বে সেই বিস্ফোরককে নিয়ে যাওয়া হয়েছে। এনএসজির কমান্ডোরা তারা একটি কন্ট্রোল রুম টাইপের করেছে, যেখান থেকে তারা অটোমেটিক্যালি বা দূর থেকে কিন্তু তারা সেটাকে অপারেট করছে, এবং সেই রোবটকে অপারেট করা হচ্ছে। এবং যারা এনএসজির বম ডিসপোজালের এক্সপার্ট, তারা কিন্তু সেখানে বমটাকে ব্লাস্ট করার যে প্রসেস, কারণ এনএসজির কমান্ডোদের যেটা বক্তব্য, তারা সাধারণভাবে যে বম ডিফিউজ করা হয় সেটা করেন না, তারা বম ব্লাস্ট করে, এবং সেই ব্লাস্ট মূলত করা হয়, সেটা করার সময় তারা মূলত লাইভ অটোপসি করে। এর কারণ হচ্ছে এইটাই, আজকে যে গোটা ঘটনা ঘটে, আজকে যখন সিবিআই এখানে পৌঁছায়, যে ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এখানে পাওয়া যায়, তার মধ্যে বেশ কিছু ফরেন মেড আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, তারপরে কিন্তু গুরুত্ব অনুধাবন করে এনএসজিকে রিকুইজিশন দেওয়া হয়। এনএসজির কমান্ডোরা এখানে পৌঁছায়, এবং পৌঁছানোর পর সেই বিস্ফোরক তারা বার করে নিয়ে গেছে, সেটাকে যে ব্লাস্ট করিয়ে তার কম্পোনেন্ট কি রয়েছে সেটা তারা জানার চেষ্টা করবেন। এনএসজির তরফ থেকে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে যখন এই ব্লাস্ট ঘটানো হয়, সেটার সময় তারা লাইভ অটোপসি করেন, এবং লাইভ অটোপসির সময় সেই বিস্ফোরকের মধ্যে কি ধরনের কম্পোনেন্ট রয়েছে, অর্থাৎ কি ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট রয়েছে, কোনো লো ইন্টেন্সিটি কম্পোনেন্ট নাকি হাই ইন্টেন্সিটি কোনো কম্পোনেন্ট রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো এই লাইভ অটোপসির মধ্যে যার মাধ্যমে জানা যায়। সেই কারণেই কিন্তু এই বম বা এক্সপ্লোসিভ ব্লাস্টের ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগছে, আর কিছুক্ষণের মধ্যে সেটা হবে। কিন্তু যে প্রশ্নটা জোরালোভাবে আসছে যে এই ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, এই ধরনের অত্যাধুনিক গুলি, সেগুলো এবং তার পাশাপাশি বিস্ফোরক, সেগুলো এখানে কোথা থেকে এলো? 5ই জানুয়ারি যখন ইডির আধিকারিকরা শাহজাহান শেখের বাড়িতে পৌঁছেছিল, তখন কিন্তু ইডির তরফ থেকে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে তাহলে কি ওই বাড়িতে এমন কিছু ছিল যার জন্য মরিয়াভাবে 2000 থেকে 3000 লোককে সেখানে লাগিয়ে দিয়ে তাদেরকে আটকানো হয়েছিল, এবং সেগুলো কি শাহজাহান শেখের বাড়িতেই ছিল, এবং শাহজাহান শেখ 56 দিন যখন গা ঢাকা দিয়েছিল, সেগুলো কি সরিয়ে এখানে আনা হয়? না হলে এগুলো এখানে কোথা থেকে আসলো? এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আরও জোরালো হচ্ছে রাজ্য পুলিশের ভূমিকা, তার কারণ নির্বাচন চলছে, এমসিসি লাগু রয়েছে, এবং নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে কোথাও কোনো বেআইনি অস্ত্রশস্ত্র রয়েছে কিনা, গোলা বোমা বারুদ মজুদ রয়েছে কিনা, সেই জায়গায় পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে এখানে দিনের পর দিন ধরে এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র অস্ত্রশস্ত্র মজুদ করে রাখা হলো, এবং পুলিশ কিভাবে কিছুটা জানতে পারলো না, সেটা নিয়েও কিন্তু আরও একবার প্রশ্ন উঠছে। পিয়ালি, আমি তোমার কাছে ফিরবো, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং আমরা সরাসরি এই যে বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ, যদি সেটা দেখা যায় আদৌ, তাহলে আমরা সেটা দেখানোর চেষ্টাও করব দর্শকদের কাছে। আমি রণয়ের কাছে চলে যাব। রণয়, যে বিপুল অস্ত্র ভাণ্ডারের একটা আশঙ্কার দিক উঠে আসছে সিবিআই সূত্রে, আমরা দেখলাম যে এই যে দক্ষ, যে এই রোবট চালিত গাড়ি, সেই গাড়িটি ওই রহস্যজনক বাড়িতে ঢুকলো, এবং তারপর সেখান থেকে একটি থলি নিয়ে বেরিয়ে এলো। ওর ভেতরে কি আরও বিস্ফোরক থাকার, ওই বাড়ির ভেতরে কি আরও বিস্ফোরক এবং অস্ত্র থাকার সম্ভাবনা থাকছে? দেখো, সকাল থেকে আজকে আমরা এই খবর দেখাচ্ছিলাম আমাদের জি24 ঘন্টার দর্শকদের। আমি যদি আরেকবার ক্যামেরাটাকে দেখানোর চেষ্টা করি, ক্যামেরাটাকে ঘুরিয়ে, অন্ধকার এই মুহূর্তে যতটা ক্যামেরার লেন্স যাচ্ছে, তোমাকে জানিয়ে রাখি সিবিআই আধিকারিকরা যখন সকালবেলা আসেন সোর্স মারফত খবর পাওয়ার পর, একটু বিরত করছি। এই মুহূর্তে সিবিআই এর তরফ থেকে কি জানানো হচ্ছে আমি পিয়ালি, রণয় দুজনকেই জানাবো, এবং আমি একটু চেষ্টা করব সঞ্জয় ভদ্র, আমাদের ইনপুট হেড, তার সঙ্গে যোগাযোগ করার। আমি পিসিআর কে
বলবো সঞ্জয় ভদ্রকে টেলিফোনে নিতে, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে সিবিআই রিকভার্স লার্জ নাম্বার অফ আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস ডিউরিং সার্চেস অ্যাট সন্দেশখালী ইন আ কেস রিলেটেড টু ভায়োলেন্স এগেনস্ট ইডি অফিসিয়ালস। অর্থাৎ 5ই জানুয়ারির ঘটনার পরিপ্রেক্ষিতে যে তল্লাশি, সেই তল্লাশিতে গিয়ে বিপুল পরিমাণ শস্ত্র উদ্ধার করেছে সিবিআই, এমনটাই জানানো হয়েছে সিবিআই এর তরফ থেকে। এবং যেখানে বলা হচ্ছে যে ইনক্লুডিং ফরেন মেড পিস্তল অ্যান্ড রিভলভার্স ডিউরিং সার্চেস কন্ডাক্টেড অ্যাট 2 প্রেমাইজেস ইন সন্দেশখালী। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে সেখানে দুটো বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। পিস্তল, যার মধ্যে বিদেশি পিস্তল এবং রিভলভারও রয়েছে বলে সিবিআই সূত্রে জানানো হচ্ছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে সিবিআই এর তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে সন্দেশখালীর দুটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বিদেশি অস্ত্র রয়েছে। সঞ্জয় ভদ্র আমাদের ইনপুট হেড আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সঞ্জয়, দেখো, যেটা পাওয়া গিয়েছে সিবিআই সূত্রে এটা দাবি করা হচ্ছে যে 3টি ফরেন মেড রিভলভার পাওয়া গিয়েছে, একটি ইন্ডিয়ান রিভলভার পাওয়া গিয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো একটি কোল্ড অফিসিয়াল পুলিশের রিভলভার পাওয়া গিয়েছে এখান থেকে। এছাড়াও একটি ফরেন মেড পিস্তল এবং একটা কান্ট্রি মেড পিস্তল এবং বেশ কিছু বুলেট, বিভিন্ন ক্যালিবারের 0.45 ক্যালিবারের কার্ট্রিজ 50টা, 0.9mm বুলেট 120 পিস পাওয়া গিয়েছে, 9mm ক্যালিবার কার্ট্রিজ পাওয়া গেছে 120 পিস এবং 0.380 কার্ট্রিজ 50 পিস পাওয়া গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো যে 3টি ফরেন মেড রিভলভার এবং একটি ইন্ডিয়ান রিভলভার পাওয়া গেছে, পাশাপাশি পুলিশের ব্যবহার করা কোল্ড সঞ্জয়, এটাই আমার জিজ্ঞাসা যে কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার আমরা দেখেছি সন্দেশখালী কাণ্ডে প্রথম থেকে রাজ্য পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে, এবং যে কারণে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই অস্ত্র ভান্ডারের মধ্যে কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার থাকাটা এটা কতটা সিরিয়াস? এটা কি রাজ্য পুলিশের জন্য অস্বস্তি আরো বাড়িয়ে দিল? একেবারে অত্যন্ত সিরিয়াস। এবং এই অফিসিয়াল পুলিশ রিভলভার সেটা কে ব্যবহার করেছে, কেন, কে কার কাছ থেকে পাওয়া গিয়েছে বা কোথা থেকে এরা প্রক্রিয়ার করেছে, কোন এজেন্সি এটা ব্যবহার করা হয়। কারণ অফিসিয়াল কোন কোল্ড রিভলভার যেগুলো রয়েছে সেই রিভলভারের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানি সেটা হলো যে সেটার কিন্তু কোন নির্দিষ্ট নাম্বার থাকে যেটা থেকে ডিনোট করা থাকে। একেবারে অফিসিয়াল কাউকে যখন ইস্যু করা হয় সেটা থাকে, ফলে কোথা থেকে এটা প্রক্রিয়া করা হয়েছে, এটা কোনো স্ন্যাচ হওয়া কিছু রয়েছে কিনা সেগুলো কিন্তু জানার বিষয় রয়েছে। এছাড়া আরেকটি বিষয় সেটা হলো যে এখানে আজকে যখন যখন এই সার্চ অপারেশন হচ্ছিল তখন বেশ কিছু ইন্ট্রিগেটিং ডকুমেন্টস পাওয়া গিয়েছে, যেগুলো শেখ শাহজাহানের ডকুমেন্টস বলে, শেখ শাহজাহান সংক্রান্ত ডকুমেন্টস বলে সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং কিছু কান্ট্রিমেড বম্ব, সেটা সাসপেক্টেড কান্ট্রিমেড বম্ব, সেগুলো ডিফিউজ করা হয়েছে এনএসজি টিমের সাহায্য নিয়ে বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি শাহজাহানের একটি আইডেন্টিটি কার্ডও পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পারছি সিবিআই সূত্রে। ধন্যবাদ সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি পিয়ালি এবং রণয় দুজনের কাছেই আসবো। আমাদের সঙ্গে অধীর শর্মা রয়েছেন, আমি শুধু অধীর বাবুর কাছে আসবো। অধীর বাবু, এই অফিসিয়াল কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার সেটা এখানে কিভাবে পাওয়া সম্ভব? এটা প্রত্যেক জেলা পুলিশের কাছে ইস্যুড থাকে, আর ওখান থেকে একটা মার্কিং করা থাকে, যেটা সঞ্জয় আপনাদের ব্রিফিং করছিলেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অফিসিয়াল অথবা পুলিশের যে ফায়ার আর্মস আছে তার উপর একটা মার্কিং থাকবে। অনেকবার পুলিশ যদি কোনো দূরের গ্রামে যায় তখন পুলিশের উপরে হামলা হওয়ার পরে এই ফায়ার আর্মসগুলো স্ন্যাচিংও হয়। তো এটা হতে পারে যে উত্তর চব্বিশ পরগনার এরকম কোনো ঘটনা হয়েছিল যখন কোনো এটা কোল্ড রিভলভার নর্মালি অফিসারদের ইস্যু করা হয়, ইউজুয়ালি সাব ইন্সপেক্টর। আমি ওই অস্ত্রের ছবি আরো একবার দেখাতে বলবো। আমরা দেখতে পাচ্ছি বিপুল অস্ত্র ভান্ডার, এর মধ্যে 3টা বলা হলো ফরেন মেড প্লাস একটা কোল্ড রিভলভার বলা হয়েছে, আর 2টো বোধ হয় এখানকার কান্ট্রি মেড। তো পুলিশ ওয়েপন প্র্যাকটিক্যালি হয়তো আগেকার কোনো ইনসিডেন্টে কোনো পুলিশ অফিসার তার গাফলাতির জন্য হারিয়ে দিয়েছে, এটাও হতে পারে।
অথবা অনেকবার আমি যে জেলাগুলোতে কাজ করেছি, পুলিশ টিম যাওয়ার পরে ওভার পাওয়ার হয়ে যাওয়ার পরে ফায়ার আর্মসগুলো ছিনতাই হয়ে যায়। সেক্ষেত্রে তো রিপোর্টেড হওয়ার কথা। ইয়েস, সার্টেনলি এফআইআর থাকবে। আর যদি ওই কোল্ড রিভলভারের কোনো নাম্বারিং পাওয়া যায়, তাহলে আমাদের স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো ওটা একটা যতগুলো ফায়ার আর্মস মিসিং হয়ে যায় অথবা এরকম ছিনতাই হয়ে যায় তার একটা রেকর্ড মেনটেন করা হয়। ইভেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ একটা রেকর্ড মেনটেন করে। তো এইগুলো সিবিআই শেয়ার করলে আমি আশা করি যে স্টেট পুলিশ এগুলো মানে বলে দিতে পারবে যে এটা সত্যিকারই স্টেট পুলিশেরই কোনো ওয়েপন না, অন্য কোথাও থেকে এটা এই কোল্ড ওয়েপন অন্য কোনো সোর্স থেকে এখানে এনে রেখেছিল। আমি আরো একবার সরাসরি চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, আমরা ইতিমধ্যেই দেখলাম যে সিবিআই এর তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে এই উদ্ধার হওয়া যে অস্ত্রশস্ত্র তার ডিটেল দেওয়া হয়েছে এবং সেখানে সবচেয়ে সিগনিফিকেন্ট এটাই যে একটি অফিসিয়াল কোল্ড রিভলভার পুলিশের সেটা উদ্ধার হয়েছে এবং শাহজাহানের আইডি কার্ডও রয়েছে। একেবারে আজকে সিবিআই তরফ থেকে যে তল্লাশি অভিযান চলেছিল সেটা মূলত এই সূত্রে যে ইডির অফিসারদের কাছ থেকে যে সমস্ত জিনিসপত্র লুট করা হয়েছিল সেগুলো কোথায় রয়েছে সেই বিষয়ে জানার জন্য এর আগে ইডির তরফ থেকে আমরা দেখেছিলাম সিবিআই তরফ থেকে জেলা পুলিশের কাছে, জেলা পুলিশের এসপির দপ্তরে তারা গিয়েছিলেন যে তারা এরকম কোনো জিনিস উদ্ধার করেছেন কিনা। তারপরে সিবিআই যেটা জানতে পারে যে শাহজাহান শেখের একজন সাকরেদ রয়েছে, তার জানাশোনা সাকরেদদের ডেরাতে কিন্তু এই ধরনের জিনিসপত্র লোকানো থাকতে পারে যেটা ইডির অফিসারদের কাছ থেকে লুট করা হয়েছিল। সেই সূত্র ধরে যখন তারা তল্লাশি অভিযান চালাতে আসে এবং সেখানেই কিন্তু তাদের চোখ কার্যত কপালে ওঠে। তার কারণ তারা যেটা দেখেন যে এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তো তারা পেয়েছেন, শাহজাহান শেখের ডকুমেন্টস পাওয়া গেছে, তার আইডি প্রুফ পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। তার মধ্যে ফরেন মেড আগ্নেয়াস্ত্র রয়েছে, 3টে ফরেন মেড পিস্তল রয়েছে এবং এমন একটি আগ্নেয়াস্ত্র রয়েছে যেটা সাধারণত পুলিশ ব্যবহার করে। এই জায়গা থেকে গোটা বিষয়টা আরও একটা জায়গায় নতুন একটা ডাইমেনশন নিচ্ছে। প্রথমত সন্দেশখালী ঘটনাতে এর আগে মারধরের ঘটনা, খুনের চেষ্টার মতন মামলা হয়েছিল, আমরা দেখেছিলাম সেখানে সন্দেশখালীর জনরোষের পরে ধর্ষণের মতন অভিযোগ এসেছিল, জমি দখলের মতন সামনে এসেছিল। কিন্তু সন্দেশখালীর এই ঘটনাতে আরও একটা ডাইমেনশন যোগ হলো যেখানে অস্ত্র পাচারের মতন তথ্য সামনে এলো, যেখানে অস্ত্র বিপুল পরিমাণে লোকানো ছিল বলে জানা যাচ্ছে এবং কোনোভাবে অস্ত্র কারবারের সঙ্গে শাহজাহান শেখ জড়িত কিনা সেই বিষয়টা সামনে হচ্ছে, সেই প্রশ্নটা আমি আসবো তোমার কাছে। এবং যেটা সিবিআইও জানিয়েছে যে এনএসজির কমান্ডোরা তারা এই যে বিস্ফোরক সেটা নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছেন, যেটা তুমিও আমাদের জানালেন যে আমরা সেদিকে নজর রাখবো। আমি রণয়ের কাছে খুব সংক্ষেপে একটু জানার চেষ্টা করবো। রণয়, এই যে আবু তালেব খান তার সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, সিবিআই সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে আবু তাহের শেখ এই বাড়িতে থাকছে, সে কত বছর ধরে এই বাড়িতে থাকা শুরু করেছে, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সন্দেশখালী এক বাউরিয়া গ্রামের বাসিন্দা এই আবু তাহের শেখ। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘোরানোর চেষ্টা করি অন্ধকার এই মুহূর্তে, এই আবু তাহের শেখ কিন্তু একসময় সন্দেশখালী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিল। বর্তমানে 8 থেকে 10 বছর হচ্ছে এই আগারহাটি গ্রাম পঞ্চায়েতের এই বাড়িতে থাকতে শুরু করে এবং এখান থেকে 15 মিনিট দূরে তার শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতেও কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। শুধু যে এই বাড়ি থেকে যে পরিমাণ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে এবং আশপাশে আরও যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে। তবে আবু তাহের শেখ কার লোক, একই শেখ শাহজাহানের লোক, এইটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছেন। কারণ যে পরিমাণ তার ভোটার আই কার্ড উদ্ধার হয়েছে, শেখ শাহজাহানের একটা কার্ড উদ্ধার হয়েছে, তাতে করে কিন্তু সিবিআই আধিকারিকরা পরিষ্কার যে শেখ শাহজাহান যে সমস্ত অস্ত্র ভাণ্ডার অর্থাৎ যে সমস্ত অস্ত্র লুকিয়েছিল সেটা এই বাড়িতে ছিল। কিন্তু সেটা কি ইডি হামলার ওপর, ইডিতে যখন হামলা হয় ইডি আধিকারিকদের ওপর গত 5ই জানুয়ারি, তার আগে থেকে ছিল নাকি তার পরে ছিল, নাকি শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার ঠিক আগে ভাগে এইগুলো সরিয়ে দেওয়া হয়, এটা এখন তদন্তের বিষয়। কারণ লোকসভা নির্বাচন চলছে, নির্বাচনে কোনো ঝামেলা পাকানোর জন্য বা অশান্তির জন্যও কি এই অস্ত্রগুলো মজুদ রাখা ছিল কিনা সেটাও কিন্তু তদন্তের বিষয়। তদন্ত করে দেখছেন সিবিআই আধিকারিকরা। একই সঙ্গে আবু তাহের শেখের সম্পর্কে জানার চেষ্টা করছেন, কবে থেকে এই ব্যক্তি এই বাড়িতে থাকা শুরু করেছে, এই বাড়িতে কারা কারা আসতো, শেখ শাহজাহান তার সঙ্গে দেখা করেছে কিনা, তার বাড়িতে আসতো কিনা, তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কিনা, অর্থাৎ ইডির ওপর যে হামলা তারপর থেকে যে গা ঢাকা দিয়েছিল এই শেখ শাহজাহান, সে কি এই বাড়িতে আত্মগোপন করেছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু তদন্তের। কারণ আশপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা বারংবার বলেছেন যে আবু তাহের শেখকে তারা সাধারণ মানুষ হিসেবে দেখেছেন, টোটো চালাতে দেখেছেন, এর বেশি তারা কিছু জানেন না। আর এইদিকেই কিন্তু সিবিআই আধিকারিকরা তদন্ত করে দেখছেন এই আবু তাহের শেখ আসলে কার লোক।
রনয়, আপাতত তোমায় ধন্যবাদ। পিয়ালি, তোমাকেও আপাতত ধন্যবাদ। তোমাদের কাছে আরও একবার আমরা যাব পরবর্তীকালে, কারণ সেখানে এই মুহূর্তে বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রক্রিয়া সেটা চলছে, যদিও সেটা কিছুটা সময় সাপেক্ষ বলে পিয়ালি জানালেন। কিন্তু তারই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত খবর আমাদের সামনে এলো, সিবিআই এর তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে এই অস্ত্রশস্ত্র যে উদ্ধার হয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, এবং যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টি বিদেশি রিভলভার, একটি দেশি রিভলভার, একটি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, একটি ফরেন মেড পিস্তল, একটি কান্ট্রি মেড পিস্তল, এবং এর পাশাপাশি অ্যামিনিশন পাওয়া গেছে। আমি শুধু খুব সংক্ষেপে একটু অধীরবাবুর কাছে আরও একবার জানার চেষ্টা করবো, যেখানে বলা হচ্ছে যে ডিউরিং ইনভেস্টিগেশন অফ দিস কেস ইনফরমেশন ওয়াজ রিসিভড দ্যাট দ্য আইটেমস লস্ট বাই দ্য ইডি টিম অ্যান্ড আদার ইনক্রিমিনেটিং আর্টিকেলস মে বি হিডেন অ্যাট দ্য রেসিডেন্স অফ অ্যান অ্যাসোসিয়েট অফ শেখ শাহজাহান অ্যাট সন্দেশখালী। এই যে সেদিন 5ই জানুয়ারি ইডির টিম যে আক্রান্ত হয়েছিল, সেখানে তো এই কোল্ট সেখান থেকে লস্ট হওয়ার মানে হারানোর সম্ভাবনা নেই। দেখুন, টু দ্য বেস্ট অফ মাই নলেজ ইডি অফিসার্স ডোন্ট ক্যারি এক্স্যাক্টলি। তার মানে এমন না যে এটা ইডি অফিসিয়ালদের কাছ থেকে বা সেই সময় তাদের সঙ্গে যারা ছিলেন তাদের কাছ থেকে পড়ে গেছে, তার মানে অন্য কোনোভাবে এরা প্রক্রিয়া করেছিল। মোস্ট লাইকলি না, এখানে সিবিআই যেটা মানে নিজের এই যে সার্চ অপারেশনটা জাস্টিফাই করার জন্য বলছে, তো ইডি অফিসারদের থেকে কিছু ছিনতাই হয়েছিল ওরা বলছে। তার মানে ইডি অফিসারদের হয়তো পার্স থেকে মানে অথবা ওদের পকেট থেকে কিছু যে জিনিসপত্র নেওয়া হয়েছিল সেটাই ওরা একটা ক্লু হিসাবে ব্যবহার করেছি যে এই জন্য আমরা। আর তারপরে এনএসজিকে ডেকে এনেছে, এটা আমি একটা স্পষ্ট করে দেবো যে এনএসজি তো অনেক রোল আছে, তার মধ্যে একটা রোল আছে ওদের ন্যাশনাল ডাটা সেন্টার হিসাবে, ন্যাশনাল বম্ব ডাটা সেন্টার হিসাবে। অর্থাৎ সারা দেশে যদি, তো যখন সিবিআইয়ের এটা সন্দেহ হলো যে ফায়ার আর্মস যেটা পার্সোনাল ওয়েপনগুলো পাওয়া যাচ্ছে, তো ওরা সন্দেহ করলো যে হয়তো আরও সফিস্টিকেটেড এক্সপ্লোসিভসটাও পাওয়া যেতে পারে। সেই জন্য ওরা এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, আমরা জানি যে একটা নর্থ 24 পরগনার মধ্যে একটা হাব আছে এখন ডিসেন্ট্রালাইজড প্রসেসে, তো ওখান থেকে মোস্ট লাইকলি সমস্ত ইকুইপমেন্টগুলো নিয়ে ওদেরকে ডেকে আনা হয়েছে। ইতিমধ্যে দেবজিৎ আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন আশুতোষও। আমি যাব শান্তনুবাবুর কাছে, তার আগে শোনাবো একটু আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কি বলেছেন শোনাবো। মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছি। মমতা ব্যানার্জি 54 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান, সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছি। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্সের মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন, আইএসআইএসের দ্বারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে। তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে সিনেমা দেখল। এই প্রসঙ্গে আলোচনায় আসবো, ছোট্ট একটা বিরতি, তার আগে নিচ্ছি বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। শান্তনুদা, বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে, যার মধ্যে পুলিশের অফিসিয়াল রিভলভার, কোল্ট রিভলভারও রয়েছে। এবং এমন দিনে এই উদ্ধারগুলো হচ্ছে যখন আপনারা সিবিআই তদন্ত, সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত রুখতে আপনাদের সরকার তারা শীর্ষ আদালতে মুভ করছে। কেন, কাকে প্রোটেকশন দিতে চাইছেন আপনারা? মৌপিয়া দেবী, প্রথম কথা আপনি আমাকে বলুন, আমি যে জিনিসটা অস্ত্র উদ্ধার হয়েছে সেটাকে নিশ্চিত করে সমর্থন কখনোই করব না বা আমার দলও করে না। কিন্তু আপনি একটা জিনিস বলুন, এই যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, একে আপনি ব্যবহৃত হতে লাস্ট কবে দেখেছেন? 26/11 ঘটনা আপনি মনে করুন।
ন্যাশনাল সিকিউরিটি গার্ডের রোলটা কি? দেশের ওপর যখন কোনো টেররিস্ট অ্যাটাক করবে তাকে কাউন্টার না, করার জন্য এই যেখানে এখানে যে কনফিউশনটা ছিল তার এক্সপ্লেনেশনটা একটু আগে মিস্টার শর্মা দিয়ে দিয়েছেন। উনি নিশ্চয়ই দিয়েছেন, ওনাকে আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু আমরা যেটুকু জানি সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। আপনি কি মনে করেন যে এখানে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে? কিন্তু বিস্ফোরক রয়েছে, অস্ত্রশস্ত্র রয়েছে। আমি মানলাম রয়েছে। আমি এটা কি ভারতবর্ষে এখানে যে এনএসজির সেন্টার রয়েছে সেখান থেকে সাহায্য চাওয়া হয়েছে তাদের কাছে। এবং আপনি ক্রোনোলজিগুলো দেখুন, আজকে সেকেন্ড ডে অফ পোল হচ্ছে, সেই দিনকে এই জিনিস করা হচ্ছে। এসএসসি রায় দেখুন, ক্রোনোলজি দেখুন, সমস্ত জিনিসটা যে টার্গেট ওরিয়েন্টেড, ইলেকশন ওরিয়েন্টেড, পলিটিক্স ওরিয়েন্টেড, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। এবং আমি আবার বলছি, এই জিনিস প্রমাণ করে যে এই ধরনের এজেন্সিকে মিসইউজ করে তাদের গ্র্যাভিটিটা কোথায় নামিয়ে আনছে। আমি মাননীয় আমার পূর্ববর্তী বক্তাকে আমি অনুরোধ করব, আপনি কাইন্ডলি একটু আলোকপাত করবেন। আপনি কি মনে করেন না যে এই ধরনের ঘটনায় এনএসজিকে পাঠানোর মধ্যে দিয়ে ঠিক যেভাবে অন্যান্য সেন্ট্রাল এজেন্সিকে অপব্যবহার করে তাদের গ্র্যাভিটি একদম তলানিতে নিয়ে এসেছে, এনএসজির মতো একটা অর্গানাইজেশন, আপনি আমাকে বলুন তো এখানে আপনি দেখাচ্ছেন না, তো যদি ভালো কথা। অত্যাধুনিক বিদেশি অস্ত্রশস্ত্র বা বিস্ফোরক থাকে তাহলে সেখানে এনএসজি কমান্ডোরা যাবেন না কেন? না, আমি মৌপিয়া দেবী, আপনি আমাকে বলুন, বিজেপি অ্যাপয়েন্টেড কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক কি বলেছেন? নির্বাচনী বৈতরণী পার করার জন্য অন্যায়ভাবে 40 জন জওয়ানকে বলি দেওয়া হয়েছিল। সেখানে আপনি এনএসজির ইনভলভমেন্ট দেখেছিলেন? যেখানে ভারতবর্ষকে যারা রক্ষা করছে সেই জওয়ানদের বলি দিচ্ছে, আরডিএক্স ভর্তি গাড়ি এনে কনভয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, 40 জন মারা যাচ্ছে। তিনি বলছেন যে আমি বলেছিলাম এয়ার লিফটিং করো, তাকে বলেছে চুপ করে থাকো, বেশি কথা বলবে না। সেখানে আপনি এনএসজি ইনভলভমেন্ট দেখেছিলেন? আপনি কি মনে করেন তার থেকেও এটা বেশি গুরুত্বপূর্ণ? তার উত্তরটা আপনি আমাকে দিন। এনএসজির 1984 সালে তৈরি হওয়ার পরে, ওই অপারেশন ব্লু স্টারের সময়, তারপরের থেকে বহুবার ওদের কাজের এক্সপ্যানশন বেড়েছে। তার মধ্যে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা আছে, আর সবথেকে বড় ন্যাশনাল বম্ব ডাটা সেন্টার, যেটা এনবিডিসি বলে যেটা আমরা জানি, সেটার দায়িত্বটা, সেটা একটা উইং এনএসজির। এখানে যা পাওয়া গেছে, এগুলো তখনই হতো যদি খালি হাতে এনএসজি ফেরত যেত। সিবিআই তল্লাশি করতে গেছে, এর আগে ইডি তল্লাশি করতে গেছে, কি মারাত্মক বাধার সম্মুখীন হয়েছে। সেই দিন যদি এই জিনিস যন্ত্রপাতি যা বেরিয়েছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন, সেগুলো দিয়ে যদি গুলি চলতো তাহলে কি হতো, তাহলে কি না হতো। হ্যাঁ, আমরা এটা তো আপনি ঠিকই বলেছেন যে আমরা 26/11 পরে আজকে 26/4 একই জিনিস দেখছি। সেই 26/11 ট্রাইডেন্ট, মুম্বাই ট্রাইডেন্ট, তাজ বেঙ্গল, তো তাজ আর কি, তো তাজের মতনই এটা এরকমই হতো, এরকমই এখনও তো তল্লাশি চলছে। আমার তো ধারণা যেসব কথাবার্তা বেরিয়েছে সবই আমরা খবরের কাগজে পড়েছি বা আপনাদের থ্রুতেই দেখেছি। শাহজাহান তৃণমূলের লোক, তৃণমূলের নেতা, আগে সিপিএম করতো, এগুলো আমরা জানি। কিন্তু এই শাহজাহানের একটা খবরে বেরিয়েছে যে এই শাহজাহান অরিজিনালি আমাদের দেশের নাগরিকই নয়, সে বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশে বড় হয়েছে, এমনকি মাধ্যমিকের ওই দেশের মাধ্যমিকের পরীক্ষা দিয়ে সে নাকি এখানে এসে আজকে এখানকার নাগরিকও হলো। 2 নম্বর, সে যখন ওখানে ওই রকম 32টা না 28টা পরপর ফোনে সে অত লোককে জড়ো করে একটা ন্যাশনাল এজেন্সিকে সেরকমভাবে তাড়িয়ে দিতে সক্ষম হলো, এবং সে তারপরও যে কোনো কারণে রাজনৈতিক হোক বা এখানকার প্রশাসনিক বিরত করছি, এই সম্পর্কে সবচেয়ে ভালো আলোকপাত যিনি করতে পারবেন অধীরবাবু ছাড়া, দীপাঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত এনএসজি কমান্ডো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। দীপাঞ্জন দা, মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। দীপাঞ্জন দা, আমরা দেখেছি যে আজকে এনএসজি সন্দেশখালী পৌঁছলো এবং সেখানে কিভাবে যে দক্ষ, যে রোবট গাড়ি, তার মাধ্যমে বিস্ফোরক বোঝাই থলি বের করা হলো এবং এই যে অস্ত্র উদ্ধার হয়েছে তার বিস্তারিত বিবরণ আমরা দেখেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শান্তনুবাবু প্রশ্ন তুলছেন যে এই সন্দেশখালীতে এনএসজি পাঠানো হয়েছে ভোটের কথা মাথায় রেখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আরেকটা এজেন্সি তাকে অপব্যবহার করলো। আমি একটু আপনার কাছে জানার চেষ্টা করব, এরকম ক্ষেত্রে যেখানে বিদেশি অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক থাকার আশঙ্কা, সেখানে এনএসজি টিমের যাওয়া সেটা কি স্বাভাবিক, না অতিরিক্ত কিছু রয়েছে এর মধ্যে? প্রথমেই বলি, আমি ওই ভদ্রলোকের বক্তব্য শুনছিলাম। নন টেকনিক্যাল রাজনৈতিক প্রাণীদের আমি কথার জবাব দিই না, এবং এই জন্যই এতটা আক্রমণাত্মক বলছি, বিকজ আমি এনএসজিতে দীর্ঘ 10 বছর কাজ করেছি। ন্যাশনাল বম্ব ডেটা সেন্টারের ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার ছিলাম আমি। সো এই সমস্ত
প্রাণীদের সরিয়ে দিয়ে আমি স্পেসিফিক কথাটা বলি, এনএসজি উনি একদম ভুলভাবে মানুষকে বিভ্রান্ত করছেন। এনএসজি অ্যাক্ট যদি উনি দেখেন, উনি তো সাংসদ ছিলেন, সংসদে গিয়ে খুঁজে পেয়ে গেলে পেয়ে যাবেন যে কি আছে। যখন এনএসজি তৈরি হয়েছিল, এনএসজি অ্যাক্ট ইটস ভেরি ক্লিয়ারলি মেনশন ভারত রাষ্ট্রের সার্বভৌমতা এবং রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভারতবর্ষের মধ্যে যদি কোথাও এরকম সিচুয়েশন হয়, এনএসজি উইল গো eliminate or neutralize the threat and will come back to their base. এনএসজি কিন্তু কোথাও গিয়ে স্টেশন করে না। যার জন্য তৎকালীন যখন এনএসজি অ্যাক্ট তৈরি করা হয়েছিল, তখন যিনি হোম মিনিস্টার ছিলেন অরুণ নেহেরু, উনি এই বিলটা পাস করেন এনএসজি অ্যাক্টে। কারণ এই প্রশ্নটা ইন্দ্রজিৎ বাবু করেছিলেন যে এনএসজি কেন দরকার, এতগুলো আর্মি প্যারামিলিটারি ফোর্স থাকা সত্ত্বেও, এবং তখন উনি এই কথাটাই বলেন। এবং এটা কোট আনকোট পার্লামেন্টের নথি রয়েছে, এনএসজি কে ওই জন্য উনি ব্রহ্মাস্ত্র শব্দটা ইউজ করেন, যেটা গেল রাষ্ট্রের সুরক্ষার জন্য যেখানে বিপদ সেটাকে নিউট্রালাইজ করে আবার বেসে ফিরে আসবে ব্রহ্মাস্ত্রের। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এনএসজি কেন দরকার? এনএসজি বিশেষ করে বম, আমাদের যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে বা ন্যাশনাল বম ডেটা সেন্টার যারা অ্যানালাইসিস করে, যখন কোথাও এইরকম আশঙ্কা হয় যে অত্যন্ত উচ্চ ক্ষমতাশীল এবং সংবেদনশীল অধিক মাত্রায় কোনো এক্সপ্লোসিভ থাকে, এবার এক্সপ্লোসিভ সম্পর্কে অনেকের জ্ঞান নাও হতে পারে, সেটা আমি বলে দিই। ধরো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আরডিএক্স বা আরডিএক্স টা মানুষের ধারণা আছে বিকজ অফ বম্বে বম ব্লাস্ট এটসেট্রা। আরডিএক্স এর থেকে অনেক বেশি ক্ষমতাশালী হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কম্বিনেশন 3, কম্বিনেশন 4, পিটিএন, পেট্রা এরিথ্রাল টেট্রা নাইট্রেট, এগুলো সাংঘাতিক এক্সপ্লোসিভ গুলো, সেন্সিটিভ। এবং বম্বে বাংলা যে এখন যে গরম চলছে, তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহে এবং যদি শুধু এক্সপ্লোসিভ ইজ নাথিং, তুমি যদি এক্সপ্লোসিভ পড়ে থাকে, এক্সপ্লোসিভ তুমি আগুন জ্বালাও, ইটস লাইক রাবারের মতো জ্বলবে। কিন্তু এক্সপ্লোসিভে তুমি যদি ডেটোনেটর সেট করো, একটা নির্দিষ্ট সার্কিট সেট করো, যেটাকে আইইডিস বলা হয়, সেটা কিন্তু সেন্সিটিভিটির জন্য যে কোনো সময় ব্লাস্ট করতে পারে এবং সেটার ঘাতক ক্ষমতা সাংঘাতিক বেশি। এইরকম যখন ঘটনা ঘটে, সেখানে স্টেট পুলিশ, ইভেন ইন্ডিয়ান আর্মিও তারাও ইন্টারফেয়ার করে না, কারণ আমাদের ন্যাশনাল বম ডেটা সেন্টার এবং আমাদের ডিসপোজাল ইউনিট সাংঘাতিক এক্সপার্ট, এবং আমাদের কাছে যে ইকুইপমেন্ট রয়েছে, তুমি এক্স্যাক্টলি যেটা বলছো যে রোবোটিক্স, এই জন্য ব্যবহার করা হয় যাতে প্রাণহানির সংখ্যা না থাকে। এবং এটা একটা এক্সট্রিম ক্রিটিক্যাল সিচুয়েশন। এইরকম সিচুয়েশন না হলে সিবিআই এর কাছে কোন রকম ভাবে কোনো অপশন ছিল না যে এনএসজি, বম ডিসপোজাল ইউনিট বা ন্যাশনাল বম ডেটা সেন্টারের এক্সপার্টদের ডাকা ছাড়া। যে মাত্রা এক্সপ্লোসিভ পাওয়া যাচ্ছে বলে ওরা ভাবছেন, যেটা বোঝা যাবে, এবং যে কোয়ালিটি, যে সংবেদনশীলতা, সেটা এত মারাত্মক, ওই কলকাতা পুলিশ বা স্টেট পুলিশ বা তাদের হয়ে যারা কথা বলে, তাদের চিন্তা ভাবনার বাইরে, তাদের ধারণা নেই এটা কতটা মারাত্মক হতে পারে। ছোট একটা উদাহরণ, খুবই ছোট উদাহরণ খাগড়াগড়ে দেখেছিলেন। তো মৌপিয়া, এটা হচ্ছে সিচুয়েশন যেটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল, এক্সট্রিমলি ক্রিটিক্যাল। মৌপিয়া, এখানে আমার আপনার কাছে জিজ্ঞাসা একই সঙ্গে দীপাঞ্জন দা, যে আজকে যে সমস্ত অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, এখনো পর্যন্ত আমরা বিস্ফোরকের নেচার সম্পর্কে, বিস্ফোরকের প্রকৃতি সম্পর্কে জানতে পারিনি, কিন্তু যে অস্ত্র সম্ভার পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে, তার মধ্যে খুব ইন্টারেস্টিংলি যেমন রয়েছে বিদেশি রিভলভার, 3টি ফরেন মেড রিভলভার, 3টি ফরেন মেড, একটি ফরেন মেড পিস্তল রয়েছে, খুব ইন্টারেস্টিংলি একটি পুলিশের যে অফিসিয়াল কোল্ড রিভলভার, তার উপস্থিতিও রয়েছে। না দেখো, ব্যাপারটা হচ্ছে যে কোল্ড কেন, তুমি যদি AK-47 দেখো বা যে কোনো অস্ত্র এক্সেপ্ট দ্য MP5, যেটা এখনো থ্যাঙ্কফুলি টেরোরিস্ট অর্গানাইজেশন গুলোর কাছে যায়নি, যেটা আমরা ইউজ করি, এনএসজি তে করতাম এবং এখন এনএসজি ইউজ করে, MP5 ছাড়া যে কোনো ওয়েপন কিন্তু বাজারে পাওয়া যায়। এবং সেটা এদের কাছে যে গেছে, এটা আমি কিন্তু বারবার বলেছি, আমি তোমার চ্যানেলেও বলেছি সন্দেশখালীর ঘটনার সময়, যে সন্দেশখালীর ঘটনাটাকে নিছক একটা শেখ শাহজাহান, জমি মাফিয়া, অবৈধ চিংড়ি চাষ, উচ্চ প্রভাবশালীর কালো টাকাকে সাদা করা, এই সব পিঠে পুলি বানানো, শুধু এইভাবে দেখলে এটা একদম ভুল করা হবে। এটা আমি বারবার কিন্তু বলেছি যে বিদেশি যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো, বিশেষ করে আইসিস, ইসলামিক স্টেট এবং আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা কিন্তু খুব ফোকাস করছে পূর্ব খোরাসানে তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য। না, পূর্ব খোরাসানটা কি, এটা ওদের আইসিস এর যে অফিসিয়াল ম্যাগাজিন দাবিক, সেখানে তারা এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে ওদের খোরাসান হচ্ছে যেখানে সূর্যের আলো প্রথম পড়ে। তো পূর্বের খোরাসান মানে ওরা দেখতে চাইছে যে ইরাক, ইরান, সিরিয়া,
এই যে এরিয়াগুলো রয়েছে আফগানিস্তান, সেখানে তারা খিলাফত শাসন ওরা অনেকটা সক্ষম হয়েছে, একটা বিভিন্ন কোঅর্ডিনেট করে বিভিন্ন তালিবান ইত্যাদির সঙ্গে। এখন ওরা বিস্তার করতে চাইছে পূর্ব দিকে, তাতে ওদের রয়েছে ভারত, পাকিস্তান, ভারত, মায়ানমার এবং বাংলাদেশ। বাকি ভারতে ওদের সমস্যা রয়েছে, সেটা ওরা ডিক্লেয়ার করেছে। দাবি ইজ অ্যাভেলেবল, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সেন্ড ইট টু ইউ, কিন্তু ওটা আরবিকে। এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ, মায়ানমার এবং এর সঙ্গে যোগসূত্র রাখতে হবে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো। 7টা জেলাকে ওরা আইডেন্টিফাই করেছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর। এই যে পুরো পূর্বাঞ্চলে যে এরিয়াটা, যে সীমান্তবর্তী এলাকা, এটার জনবিন্যাস চেঞ্জ করা হয়েছে, সেটা দেখা যাচ্ছে 10 বছর ধরে। ডেমোগ্রাফি, অনেক বিরোধী দলরা যেটা বলছে সেটা সরকার কানে নিচ্ছে না, এবং তার সুস্পষ্ট কারণ হচ্ছে যে আইসিস বা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তাদের ওখানে চাষবাস করতে দেওয়া হচ্ছে, তারা ওখানে সংগঠন বাড়াচ্ছে। তো সন্দেশখালী কিন্তু একটা পিভট পয়েন্ট, যেহেতু টোপোগ্রাফিক্যাল যে অ্যাডভান্টেজটা রয়েছে, জলপথে নদীপথে বাংলাদেশ চলে যাওয়া, মায়ানমার চলে যাওয়া, রোহিঙ্গাদের অনুপ্রবেশের একটা ঘাঁটি, এবং সেই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য শেখ শাহজাহানের মতো একজন মাফিয়ার দরকার। শেখ শাহজাহান একদিকে সন্ত্রাসবাদীদের হয়ে কাজ করেছে, আরেকদিকে রাজ্য প্রশাসন বা রাজ্যের শাসক দলের সর্বোচ্চ লোকজনের নেক নজরে থাকছে, যার জন্য শেখ শাহজাহান হ্যারাস হওয়ার পর বারবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন শেখ শাহজাহানকে হ্যারাস করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি করেছে শেখ শাহজাহান সেটা এখন দেখা যাচ্ছে। এবং আমার প্রশ্ন খুব ক্লিয়ার, যে ওইখানে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সুপ্রতিম সরকার দীর্ঘদিন বসেছিলেন, কি করেছেন? রাজীব কুমার নাকি ভারতবর্ষের দক্ষতম পুলিশ অফিসারদের মধ্যে একজন, ওনারা কিছুই জানতেন না? আমি বিশ্বাস করি জানতেন। আমি মনে করি পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশে বহু দক্ষ অফিসার আছে, বহু দক্ষ, তাদের দক্ষতার কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু তাদের ডিফাঙ্ক করে রাখা হয়েছে, ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে, করতে পারবে না। তার জন্যই 56 দিন লাগে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সামগ্রিক, এবং এটা টিপ অফ দ্য আইসবার্গ। আসল হিমশৈল কিন্তু আরো অনেক ভয়ঙ্কর, সেগুলো ভবিষ্যতে নিশ্চয়ই আসবে সামনে। দীপাঞ্জন দা, আপনি যে কথা বললেন সেটা শুনে রীতিমতো আঁতকে উঠতে হয়, এবং মনে প্রাণে চাইতে হয় যে আসলে সন্দেশখালী সত্যি সত্যি ওই চিংড়ি চাষে কিছুটা বেআইনি কাজ, কিছুটা জোর করে জমি দখল করা, কিছুটা এই ধরনের অসামাজিক কাজকর্ম তার সঙ্গে যুক্ত। কিন্তু আপনি যেটা বলছেন যে সেটা তো একটা ভয়ঙ্কর দিককে ইঙ্গিত করছে। এটা তো আমি বহুবার বলেছি, আমি তোমাদের চ্যানেলে বলেছি, বিভিন্ন জায়গায় আমি লাগাতার বলে গেছি গত 3-4 বছর ধরে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, যেটা দেখা যাচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, ইটস নাথিং। এই মাফিয়াগিরি, এই যে সমস্ত গুলো, এটা একটা আতঙ্কের আবহাওয়া তৈরি করতে হয়, যাতে লোকে দেখলেও চোখ বন্ধ করে থাকে। এই একজন বলছিলেন না যে এতদিন ধরে কেন করেনি, এই জন্য করেনি, লোকের সাহসে কুলাচ্ছে না। এবং এই আশঙ্কা ছিল যে কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে যায়, তার জন্য ইডির উপর হামলাটা করা হয়েছিল তো সুনিয়ন্ত্রিত ভাবে। কিন্তু ওরা বুঝতে পারেনি যে সন্দেশখালীর উপর নজর কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলো, আমাদের যে বৈদেশিক এজেন্সি রয়েছে, যারা রাষ্ট্রীয় সুরক্ষা ব্যাপারটা বিদেশের মাটিতে দেখে, এদের সবার নজর রয়েছে। এটা একটা সন্দেশখালীর ঘটনাটা এমন ভাবে বেরিয়ে আসলো, ওরা ভাবতে পারেনি, এরকম ভাবে ওদের যেটাকে আমরা বলি যে কভার ব্লাস্ট হয়ে যাওয়া। একটা ছাতার তলায় করা হচ্ছিল, ভেবেছিল কেউ জানতে পারবে না, রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রশাসন রয়েছে, তারা প্রোটেক্ট করবে। সেটা যে জনবিক্ষোভে বেরিয়ে আসবে, মিডিয়া তোমরা ঝাঁপিয়ে পড়বে, এসব এক্সপোজ হয়েছে। তো সেই জন্য বোঝা যাচ্ছে, এবং আরো অনেক কিছু বেরোবে। আতঙ্কিত হওয়া এখন জাস্ট শুরু হলো, দেখবে আগে আরো কি হয়। আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, দীর্ঘদিন সাংবাদিকতা করার সুবাদে আমরা এটা দেখেছি যে আজকে যে চিত্র দেখা গেছে, এটা সচরাচর দেখা যায় না, যে আমাদের রাজ্যের একটা জায়গা, সেখানে একটা বাড়ি, তাকে ঘিরে ফেলছে এনএসজি কমান্ডোরা। এনএসজির 5 গাড়ি বোঝাই কমান্ডো আসছেন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম নিয়ে। এই সেই রোবট গাড়ি যাচ্ছে, বিস্ফোরক নিয়ে বেরিয়ে আসছে, এবং তারপরেই বিপুল পরিমাণে অস্ত্র ভাণ্ডার। এক্স্যাক্টলি এরকম ধরনের ঘটনা খুব সচরাচর দেখা যায়, এবং যেটা যে রেফারেন্সটা উঠে আসছে সেটা হচ্ছে খাগড়াগড়ের। খাগড়াগড়ে আমরা দেখেছি এনএসজি কমান্ডোরা এসেছিল, যেখানে বিস্ফোরণ হয়েছিল যে বাড়িটা, তার ঢিলছোড়া দূরত্বেই প্রায় একটা বাড়ি থেকে এরকম থরে থরে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, এবং সেটা রাজ্য পুলিশের যেসব কর্তারা ছিলেন তারা সেখানে ভিজিট করে গিয়েছিলেন,
এবং এটা হয়েছিল বিস্ফোরণ হওয়ার 2-3 দিন পরে এই বিস্ফোরকগুলোকে উদ্ধার করা গিয়েছিল। একটি সামনেই একটি বাড়ি ছিল, সেই বাড়িটা। তো এখানে একই রকমের ঘটনা আমরা দেখছি যে সন্দেশখালী নিয়ে বারবার যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, লঘু করার চেষ্টা, সেটা বারবার হচ্ছে। আমি দীপাঞ্জন বাবুর সাথে এখনই একমত হতে পারছি না যে সত্যি এটা একটা টেররিস্ট অ্যাক্টিভিটির টিপ অফ দ্য আইসবার্গ কিনা, কিন্তু যে পরিকল্পনার কথা তিনি বলছিলেন সেটা সত্যি, যে টেররিস্ট অর্গানাইজেশনগুলোর একটা লক্ষ্য রয়েছে যে এখানটা এক্সপ্যান্ড করা। সেটা ছেড়েও যদি আমরা যদি দেখি, ক্রোনোলজির কথা বারবার করে উঠে আসছে যে ইডি অফিসারদের উপরে হামলা হলো, সেটাকে বলা হলো স্বতঃস্ফূর্ত জনগণের হামলা। তারপরে আমরা দেখছি শেখ শাহজাহান এতদিন ধরে পালিয়ে রইল, তাকে ধরা গেল না, আবার তাকে না ধরার জন্য অজুহাত দেওয়া হলো যে হাইকোর্ট বলেছে তাকে ধরা যাবে। তারপরে আমরা দেখলাম যে শেখ শাহজাহানকে যদিও বা ধরা গেল এবং সেটা স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভের ফলে, তাতেও দেখা গেল যে তাকে সিবিআই এর হাতে যখন হ্যান্ড ওভার করার কথা বলা হচ্ছে তখন তাকে হ্যান্ড ওভার করা হচ্ছে। এখন এই যে এই অস্ত্র উদ্ধার হলো, এবং এটা খুব টেকনিক্যাল ব্যাপার, এনএসজি কমান্ডারদের ডাকা, এবং অবভিয়াসলি সিবিআই যখন একটা তদন্ত করতে গেছে, তারা যদি সংশয় থাকে তাদের মনে যে এখানে একটা ভয়ানক বিস্ফোরক পাওয়া যাবে, তারা কোনো বম ডিসপোজাল সম্বিত, যেটার জন্য সবাই অপেক্ষা করছিল যে বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ, সেই ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত তো 2টি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে, যে ছবি আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাবো জি 24 ঘন্টার পর্দায়। এই তো ফেটে গেল, এই তো ফেটে গেল, এই তো ফেটে গেল, এই তো ফেটে গেল। পিয়ালি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। পিয়ালি, একেবারে আমরা যেটা দেখতে পারলাম যে এনএসজির কমান্ডোরা তারা যে বোমাগুলোকে উদ্ধার করেছিল সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য সেগুলো তারা নিয়ে গিয়েছিল, এবং কিছুক্ষণ আগে থেকে আমরা দেখলাম একে একে সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হচ্ছিল। দুটো বোমা ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে, এবং এনএসজির তরফ থেকে তারা যেটা জানাচ্ছেন যে তার মধ্যে কি ধরনের কম্পোনেন্ট ছিল সেগুলো তারা যে লাইভ অটোপসি করেছে তার মাধ্যমে তারা পরবর্তী সময় খতিয়ে দেখবেন, এবং আরো কয়েকটা বোমা রয়েছে যে ব্যাগের মধ্যে ছিল সেগুলোকে এখনো পর্যন্ত নিষ্ক্রিয় করার যে কাজ সেটা কিন্তু চলছে। পিয়ালি ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি, তার আগে আমাকে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। খুব সংক্ষেপে প্রদীপবাবুর কাছে আসবো। না, এমনি তো যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মানে আতঙ্করই মতো বিষয়, কিন্তু এই গোটাটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। এটা তো আমরা বহুদিন ধরেই ওখানে নিরাপত্তা সর্দার বলে এসছে, বিধানসভার ভেতরে বলেছে, বাইরে বলেছে। এই যে শাহজাহানের কথা বলছে, শাহজাহান শেখ বলে ওখানকার একজন পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, সম্ভবত কি বেরমজুর 1 নম্বরের, উনি 29 তারিখ অ্যারেস্ট হয়েছেন। এবং অ্যারেস্ট হয়েছেন কেন? এই ঘটনাটা ঘটে যাওয়ার পর, শাহজাহানের ঘটনা ঘটার পর শাহজাহান শেখ, জুনিয়র শাহজাহান, সে ওখানে গিয়ে ছুরি চালিয়েছে একজনকে। এবং আমি বলছি যে এতগুলো দিন কেন অ্যালাউ করলো? আমার এখানেই প্রশ্ন। শাহজাহান তো ঠিক আছে, শাহজাহান দুষ্কৃতিকারী, শাহজাহানকে যা আপনি দিন, কিন্তু ওকে এতগুলো দিন অ্যালাউ করা হলো কেন? টাকাগুলো এবং আগ্নেয়াস্ত্রগুলো কি সরিয়ে দেওয়ার জন্য? তাহলে এটা কাদের মধ্যে? খুব সংক্ষেপে। তৃণমূলের সকাল থেকে এমন আবভাব মনে হচ্ছে এই গরমকালে মনে হয় আইসক্রিম খুঁজতে গেছে এনএসজি। তার কারণ হচ্ছে ওইগুলো কী কথাবার্তা, এবং তৃণমূল বিজেপি দুজনেই ইনভলভ। তৃণমূলের রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তৃণমূলের হাতে, কেন্দ্রের সমস্ত এজেন্সিগুলো, বিএসএফ সমস্ত, যেভাবে ঠিক বিনয় মিশ্র মডেল, ঠিক যেভাবে গরু পাচার মডেল, ঠিক সেভাবে অস্ত্র আমদানি মডেল, ইল্লিগাল আর্মস ট্রেড শুধু নয়, এর সঙ্গে একটা হিউজ টাকা, ইল্লিগাল টাকা জড়িত। এবং এই ট্রেল ইনভেস্টিগেটিভ এজেন্সিরা যত তাড়াতাড়ি খুঁজে বার করবে সবার মঙ্গল। তার কারণ এই বিপদে মানুষকে ঠেলে দেওয়া যায় না, এটা তৃণমূল এবং বিজেপি সরকারকে বুঝতে হবে। এদের দুজনে ছুটি করা উচিত আগে। একটা ছোট্ট বিরতি নেব, ছোট্ট বিরতির পর আমরা এ প্রসঙ্গেই আলোচনায় ফিরবো আপনার রায় নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।